এসো এসো এসো, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। দাঁড়াও। বাবা, মেয়েটাকে পলাশডাঙ্গার দিনু মাস্টারের মেয়ে বকুল। থাম। কথাটা বলতে তোর লজ্জা লাগে না? লজ্জা পাওয়ার মতো কাজ তো আমি কিছু করিনি বাবা। একটা অসহায় দরিদ্র মেয়ে যখন নদীর জলে ঝাঁপ দিয়ে নিজেই আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন তাকে সেই কাজে বাধা দিয়ে আমি তো কোনো অন্যায় করিনি। দাদা, আমাদেরকে না জানি একটা হা ঘরের এই গাইয়া মেয়েকে বিয়ে করাটা তোর কিন্তু মোটেই উচিত হয়নি। নিজের স্বামীকে অবজ্ঞা করে যে নারী অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারিণীর মতো আচরণ করে, তার কাছে কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা না শেখাই ভালো। দাদা, হাত ধর আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবার চেষ্টা করবি না। মনে রাখিস, এই অদিতি ভট্টাচার্য স্বামী সিঁদুরের চেয়ে তার স্বাধীনতাকেই সে বেশি করে প্রাধান্য দেয়। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক নয়। ঠিক আছে, তাহলে আমিও তোকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, এই গাইয়া লক্ষ্মী প্রতিমাকে তুই কোনোভাবেই এই বাড়িতে প্রতিষ্ঠা করতে পারবি না। চলে গেছে, যাও বকুল, তুমি বাবাকে প্রণাম করো। দাঁড়াও। আমাকে প্রণাম করবে না। কোথাকার অজাত কুজাতের একটা মেয়ে আমাকে প্রণাম করতে এসেছে। বাবা, পাকে পদ্ম ফুল ফুটে বলে পদ্ম কিন্তু অপবিত্র হয় না বাবা। থাক, তোমার কাছ থেকে আমি জ্ঞানের বাণী শুনতে চাই না। স্বামীর আশ্রয় ছাড়া আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা। গরিব পরিচিত পুত্রবধূ বলে মেনে নিতে অস্বীকার করেন, এবারে দাসী হিসেবে আমাকে কেন ঠাঁই দিলে বাবা? আমি হাসি মুখে সব সহ্য করব, তবু দয়া করে আমায় আপনি তাড়িয়ে দেবেন না বাবা। শুধু তোমার মুখ চেয়ে একে আমি ভেতরে ঢোকার অনুমতি দিলাম। চরণ, চরণ, ভট্টাচার্য বাড়ির মেয়েদের বল ওকে শাঁখ বাজিয়ে উলু দিয়ে যেন বাড়িতে প্রবেশ করায়। বৌধুমণি এসো, তোমাদের শাক বাজিয়ে বরণ করে ঘোড়া তুলতে কেউ না এগিয়ে এলো, এই চাকর চরণ তোমাদের বরণ করে ঘোড়া তুলতে ছুটে এসেছে গো। চরণদা, দিদিমণি, কাউকে আসতে দিলে না গো জামাই বাবু। কেউ তোমাদের বরণ করে ঘোড়া তুলতে চায় না, তাই এই চাকর চরণ একাই ছুটে এসেছে গো। দাদা তুমি? দাদা নয় গো দিদিমণি, আমি যে এই বাড়ির চাকর চরণ, আমি যে এই খোকা বাবু দিদিমণির কোলে পিঠে করে মানুষ করেছি। চরণদা, কতবার ঘোড়া হয়ে ওদের কান্না থামিয়েছি। চরণদা, আর এই সেই খোকা বাবুর বিয়েতে কেউ না হাসলে এই চরণ আই পরাণ খুলে আসবে গো, চরণদা, পরাণ খুলে আসবে। দাদা এসো, এসো গো খোকা বাবু, এসো গো বৌদি বাড়ি এসো। তাই চলো চরণদা, তাই এসো। চলো। মেনে নিলাম, এই সন্তানের অন্যায় কাজ আমি মেনে নিলাম। আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে অবাধ্য সন্তানের কাজটা মেনে নিলাম। মেনে না নিলেই বোধহয় ভালো করছেন বড় বাবু, কেন? কারণ মেয়েটাকে আমি খুব ভালো করেই চিনি। কি বলতে চাইছো তুমি? ওই মেয়েটাকে চরিত্রহীনা পতিতা। হ্যাঁ, চরিত্রহীনা পতিতা। ওই নষ্ট মেয়ে যদি ও হয়, তাহলে ওর বাড়ি আমার বাড়িতে হবে না। ওকে আমি চাপকে বাড়ির বাইরে বার করে দেব। কারণ মনে রেখো, আমার নাম ভবানী। আমি কতটা বিষাক্ত এই সমাজের সবাই সে কথা জানে, আর আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করে। বকুল, সুন্দরী বকুল, এবার আমি তোমায় বুঝিয়ে দেব এই রঞ্জন রায়কে ঘৃণা উপেক্ষা করার ফল কত ভয়ঙ্কর। এক
ঠেলে আমি দুটো পাখি মারব। এক সৃজন আর দ্বিতীয়টা গোপাল। ওই শয়তান দুটোকে বাড়ি ছাড়া করে ওই অদিতিকে নিয়ে আমি হব ভবনী ভট্টাচার্যের সমস্ত সম্পত্তির মালিক। আর সেদিন সেই অহংকারী বকুলকে আমি বুঝিয়ে দেব এই শিকারী রঞ্জনের শিকারে কোনো অপবাদের বদলা সেনা অপবাদেরই ধারালো অস্ত্র। কাঞ্ছে কাঞ্ছে জননী আজ ডুগরে ডুগরে কাঞ্ছে, সন্তানের জন্য মা কাঞ্ছে, বইয়ের জন্য সন্তান কাঞ্ছে। বাজারে সস্তা পণ্যের মতো মানবিকতা আজ ডুগরে ডুগরে কাঞ্ছে। এই যুগে বিদ্যার চেয়ে অর্থের কদর বেশি, আর মায়ের চেয়ে বইয়ের কদর বেশি। এই শালা শুয়োরের বাচ্চা, তুই আবার এই বাড়ির ভেতর ঢুকেছে? তোমরাই তো আমাকে ডাকলে গো বাবু, তোমাদের অনাচার অত্যাচারের মধ্য দিয়েই তো বারবার আসতে বাধ্য করছো। এই শালা, বল তোকে এখানে কে পাঠিয়েছে? তোর মতলবটাই বাকি। তোদের সমূলে ধ্বংস করা, দুরন্ত ঝড়ের আঘাতে তোদের সুখের সংসারকে ভেঙে রণ্ড ভণ্ড করে দিয়া। তবে দেখ শালা, এই মস্তান রামদার রংবাজি দেবে ভাগ কর। সত্যি করে বল, তোকে এখানে কে পাঠিয়েছে? শোন, সূর্য কলি রাবণের দল, দুর্বলের প্রতি তোদের অত্যাচারের তরি এবার পাপে পূর্ণ হয়েছে। ডুবে যাবে ডুবে যাবে তোদের পাপের তরি। এই আইলার প্রচন্ড ঝড়ে প্রচন্ড ঢেউ আঘাতে ডুবে যাবে তোদের মানুষ সত্য। আর আগে তোকে দুনিয়া থেকে সরিয়ে দে বলে শয়তান। নিরপরাধ পাগলের মুখে ছুরি বসাতে চাইলে হাত আম কাটলুঙ্গা। সত্তর ধনের দুশ্মন গরিবের দল সত্তর সিং, অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার দুরন্ত হাতিয়ার সত্তর সিং। আর তোদের রেহাই নেই। শার্দুল সিং যখন এসছে তোদের মুখে এবার থাপা বসাবে। আচ্ছা, মস্তান রামতার সাথে খেলা করতে চাও? अरे তোর মতো खिलाड़ी के साथ खिलाने में बहुत मजा है ना। ঠিক লড়াই হবে, বাঘে বাঘে লড়াই। যদি জানে বাঁচতে চাস जल्दी भाग यहाँ से। तेरा बॉस भवानी भट्टाचार्य के जाके बोल, उसको बाप सत्तूर सिंह आ गया। सावधान, बहुत सावधान। अभी हम जाता है, लेकिन ये रंगता के साथ फिर मुलाकात होगा, जरूर होगा। अरे जा साला जानवर, ऐ सत्तूर सिंह তোর মতো শেওলকে ভয় পায় না। কে তুমি আত্মসহায়ক বন্ধু? চোখে মুখে তোমার প্রতি হিংসার আগুন আছে, আগুনে লেলিয়ান শিকায় পুড়িয়ে ছাই করে দিতে চাও এদেশের অসৎ মূর্তিমান শয়তানদের। কে তুমি? আমি একবিংশ শতাব্দীর যুব মানুষের শব্দ, যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে প্রতিকারের ধারালো অস্ত্র নিয়ে হাজির হবে দস্যু সত্তর সিং। দেশের পুলিশ যেখানে নির্বাক, প্রশাসন যেখানে নিষ্ঠুর, সেখানে হাজির হবে দস্যু সত্তর সিং। নিজের হাতে আইন তুলে নিয়ে ওদের শাস্তি দেবে সত্তর সিং। পেয়েছি! এতদিন পরে আমি একটা সত্যিকারের মানুষ পেয়েছি। আর আর ভয় নেই ভাই, ভয় নেই। এগিয়ে যাও, এগিয়ে যাও। যারা
যারা দেশটাকে বিক্রয় করতে চলছে, যারা গরিবের অর্থ লুণ্ঠন করে নিজেদের টাকার পাহাড় গড়ছে, যারা সুদ দিয়ে শেষ করে দিতে চাচ্ছে, সেই সব স্বার্থপর শয়তানদের তুমি উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দাও। শার্দুল সিং শয়তানের শয়তান, গরিবের বন্ধু, শয়তানের শয়তান, গরিবের ভগবান। যারা আমাকে সুস্থভাবে এই সমাজে বসতে দেয়নি, যাদের জন্য আজ আমার একমাত্র বোনকে হারিয়ে যেত ওই মৃত্যুর নিকষ কালো অন্ধকারে, তাদের আমি ক্ষমা করব না, ক্ষমা করব না তাদের। যারা আমার বৃদ্ধ অবসর প্রাপ্ত বাবাকে আজ প্রতারণা করে হাহাকারে ভরিয়ে দিয়েছে তার স্বপ্ন, ভেঙে চুরমার করে দিয়েছে তার আদর্শ, তাদের আমি ক্ষমা করব না, কিছুতেই না, কিছুতেই না। ওরে বাপরে, বয়ে হাত পা আমার অবশ হয়ে আসছে, বুক ধড়পড় করছে, এই চোখে আমি সরষে ফুল দেখছি। আগে কেন জানতে পারি? আবার জিজ্ঞেস করছো কেন? আগে জানতে পারলে একটু সাহস দিতাম। চুপ শালা, বলে হেলে ধরতে পারে না, গেলে ধরতে ওস্তাদ। দোষ সুসার দুর্সি, ধরছে আর মারছে, ধরছে আর মারছে। তার মানে কালোবাজারি, দুর্নীতিবাজ, সুবিধাবাদী, ওই সুদখোরগুলোকে বেচে বেচে ধরছে, মারছে, ধরছে আর মারছে। ওই এই কথা। শার্দুল সিং তো ছেলে মানুষ, ওর বাবার বিয়ে দিয়েছি আমি। চুপ কর হারামজাদা, যত সব ধাপ্পাবাজ। দেখুন, ধাপ্পাবাজি বলবেন না। এ আমার নাম ফটিক চাঁদ ফটফটা। ওই মদনামুদি থেকে মুখ্যমন্ত্রী এই হেন লোক নেই তার আমি ঘটকালি করিনি। আপনার মনে নেই এই আনন্দবাজার প্রথম পৃষ্ঠা ওই জ্যোতিবাবুর বিয়ে দিয়ে নয় কি লিখেছিল যে ভারত বিখ্যাত ঘটক ফটিক চাঁদ ফটফটা। এই ফটকে বেশি ফটফট করলে ওই জুতোর বাড়ি খাবি। এমনিতেই আজ মাথা আমার গরম হয়ে আছে। আরে একটা খবর শুনলেই না আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। কি খবর? বকুলকে পাওয়া গেছি। ভাগছে কোথায়, কবে, কেমন আছে? ভালোই আছি, কিন্তু মাঝে মধ্যে আপনার কথাই বুঝি। আমার কথা বন্যা ভাই কি বলেছে? সব বলবো, তার আগে আমার ফিজ। দুঃশালা, সব ভুললো, ওই ফ্রিজের কথাটা ভুলে না। নে ধর। আসলে এ আপনার ভাগ্যটা না খুব ভালো। এই একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, 7 দিন পর নদীতে জাল ফেলে পাওয়া গেছে। কাকে? এ বকুল কি 7 দিন পর বেঁচে আছে? দিব্যি, মানে ফ্রিজের মতো ঠান্ডা ছিল তো তাই। পটকে ফের ভেক্কি মারার চেষ্টা করছিস, মনে রাখিস আমার নাম গয়ারামকুল। বকুল যদি না পাই তোর গোকুল আমি অন্ধকার করে দেবো শালা। এই দেখুন, বিশ্বাস করে না, বুদ্ধু বাবুকে জিজ্ঞেস করুন। কে বুদ্ধবাবু? আগে মুখ্যমন্ত্রী। আরে ওনার বিয়েটা তো আমিই দিয়েছি। পটকে আরে দাঁড়ান দাঁড়ান, আগে আর একটা খবর শুনলেই আপনি আমার কথা সব বিশ্বাস করবেন। এই যে মমতার ঘটকালি শুরু করেছি, যদি সাকসেস করতে পারি। আমার বিয়েটা কবে হবে রে হারামজাদা? কোনো চিন্তা নেই খুড়ো, আসলে বকুলকে যখন পাওয়া গেছে ওই জলে ডোবা মাল তোমার কপালেই নাচছে। এই আমি যাচ্ছি, পাকা কথা বলছি। কিন্তু পলাশ, পোলার সে তো ফুটে গেছে, তার মানে রেল লাইনে লজ্জায় ঘৃণায় মাথা দিয়ে ফুটে গেছে। তাহলে তো বাধা দিয়ে আর কেউ রইলো না রে পটকে। লাইন পুরো ক্লিয়ার, কিন্তু শার্দুল ওরে বাপরে, ওই মানুষ রূপী শয়তানটার আর নাম মুখে আনিস না রে ফটকে। ও শালা নিজ্ঞাত জন্তু।
ওখুড়ো তুমি বরঞ্চ দিন কত গা ঢাকা দিয়ে থাকো, ওই শার্দুল যদি তোমার ঘরে যায় তোমার বিয়ে করা স্বাদ আর মিটবে না। কথা আর বলতে যা হবে গোপনে। বিয়ে হবে স্বপনে আর হানিমুন হবে স্বর্গ হবে। শালা বসকে। সহ্য করবো না, সহ্য করবো না ও অদিতির স্বেচ্ছাচারিতা আর আমি মুখ বুঝে সহ্য করবো না। আমার স্ত্রী হয়ে রঞ্জনের সঙ্গে ও আমি ভাবতে পারছি না একটা আভিজাত্যপূর্ণ পরিবারের মেয়েরা এত নিজ আর চরিত্রহীন হতে পারে। এরা ভালোবাসার বিনিময়ে দেয় শুধু আঘাত। না না, আর নয়, আজ গিয়ে আমি অদিতির মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করবো কোন অধিকারে রঞ্জন রায়ের সঙ্গে মেলামেশা করছো। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, কিন্তু আপনি? আমি তোমার চেতনার আয়নায় তোমার আসল স্বরূপটা চেনাতে এসেছি গোপাল। কিন্তু পলাশরাঙা নেপাল মণ্ডলকে তুমি চেনো? হ্যাঁ মানে? এর মধ্যে কোনো মানে থাকতে পারে না। সে তোমার কে হয়? দাদা। আর বাল্য বিধবা সুজাতা মণ্ডল, যে তার অনেক কষ্টে তার দু সন্তানকে মানুষ করেছে, যার যত সর্বস্ব বিক্রয় করে এক সন্তানকে ডাক্তারি পড়াতে কলকাতায় পাঠিয়েছিল, সেই অভাগিনী সুজাতা দেবীকে তুমি চেনো? হ্যাঁ, উনি আমার মা। তোমার মায়ের পরিচয় দিতে তোমার বুঝি খুব কষ্ট হলো, তাই না? কারণ অদিতি তোমার ধ্যান জ্ঞান বউ ছাড়া তোলো যেন তোমার সবকিছুই অন্ধকার। দাদা, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না দাদা। গোপাল, শুধু রোগীর খবর রাখলেই হয় না, নিজের ঘরের খবরটাও রাখতে হয়, নইলে তোমার ভালোবাসার সুখের ঘর যে শূন্য হয়ে যাবে। ভাই, কি বলছেন আপনি? যে বউকে তুমি এত ভালোবাসো, তাকে তুমি মনের মণিকোটায় স্থায়ী দিয়েছো, সেই বউকে তুমি কি একবারও পরীক্ষা করে দেখেছো? আমি সুগন্ধি ফুল বলে যাকে মালা গেঁথে গলায় পড়েছো, সে যে তোমার রাশি রাশি ফুল, যার রূপ আছে কিন্তু গন্ধ নেই। যে ফুল গাছে শোভা পায় সে ফুল দেবতার পুজোয় লাগে না গোপাল। দাদা, তুমি ডাক্তার, অনেক বড় বড় অপারেশন করে রোগীর প্রাণ ফিরিয়ে দিয়েছো, তাই তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ভাই, আমার বোন অদিতিকে তোমার সুরচি টেবিলে তার কুর্চিটাকে বাদ দিয়ে তাকে সুস্থ জীবনে ফিরে নিয়ে এসো ভাই। দাদা, আর তোমাকে আমি একটা কথা বলে যাই গোপাল, শ্বশুর বাড়ির ঘর জামাই হয়ে না থেকে তুমি ফিরে যাও সেই পলাশডাঙ্গায়, যেখানে তোমার দুঃখিনী মা আছে, নেপালের মতো দাদা আছে, গ্রাম বাংলার সোধা গন্ধে ভরা সোনার মাটি আছে। ফিরে যাও গোপাল, তুমি ফিরে যাও। দাদা যা বলে গেল তবে কি সত্যি? অদিতি, অদিতি বাড়িতে নেই গো জামাই বাবু। কোথায় গেছে? রোজ যেখানে যায়। তার মানে? এ আর নতুন কি, আপনিও নার্সিং হোমে বেরিয়ে গেলেন, দিদিমণি তার একটু পরে বেরিয়ে যায়, সন্ধ্যার আগে বাড়ি ফেরার নাম করে না গো জামাই বাবু। জামাই বাবু একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। দিদিমণিকে আর এত কষ্টই দেবেন না। বউকে মাথায় তুললে সরন্দা আমার অপরাধ নেবেন না বাবু। চাকর হয়ে মুনিবের দোষ ধরাটা যে অপরাধ। তবু তুমি বলো সরন্দা। দিদিমণিকে রোজ ওই ছয়টা রঞ্জন বাবুর সঙ্গে মেলামেশাটা বন্ধ করো বাবু। অদিতি, যে বউ স্বামীকে ভালোবাসে না, স্বামীর মঙ্গল কামনা করে না, যে যতই সুন্দর হোক সরন্দা, সে বউকে শাসন করা উচিত গো। এখনো সময় আছে, সাবধান হয় গো জামাই বাবু, নাহলে যে ওই অলক্ষী বউটার জন্য সরন্দা, তোমার ছাদের সংসারটা একদিন হয়ে চামচার হয়ে যাবে, চারকার হয়ে যাবে বাবু, চারকার। সারা তবে কি আমি ভুল পথে চলেছি? দিদির বাকে করেছি লাঞ্ছনা, দাদাকে করেছি অবজ্ঞা। না,
আমি ভুল করেছি, আমি আমি মহা ভুল করেছি। এক্সকিউজ মি ডক্টর, আজ আমার বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছে। কোথায়? কি করব, রঞ্জন আমাকে কিছুতেই ছাড়লো না। ওই রঞ্জনের রিকোয়েস্ট রাখতে গিয়ে এক্সট্রা গ্রুপে খেতে আমি একেবারে বেসামাল হয়ে গেলাম। কোথায় গিয়েছিলে? ডোন্ট মাইন্ড, কিচ্ছু মনে করো না। কোথায় গিয়েছিলে তুমি জানতে পারি কি? বলে কি তুমি আমার কাছে কৈফিয়ত চাও? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি। আমার কোন কাজে কৈফিয়ত চাওয়ার অধিকার কিন্তু তোমার নেই। আলবাত আছে, কারণ আমি তোমার স্বামী। স্বামী? স্বামী নয়, স্বামী নয়, স্বামী নয়, তুমি হলে কি একটা স্বামী। ও দিদি, ঘর জামাই হয়ে ওই স্বামীর বড়াই করা কিন্তু তোমার সাজে না। ও দিদি, তুমি রঞ্জন বাবুর সঙ্গে। আমার যা ইচ্ছে আমি তাই করব, ও দিদি, কারণ রঞ্জন ইজ মাই বিলাভেড লাভার। তোমাকে বিয়ে করার অনেক আগে থেকেই আমাদের সম্পর্ক ছিল। ও দিদি, Yes! এই অদিতি ভট্টাচার্যকে বিয়ে করার আগে কিন্তু তোমার চিন্তা করা উচিত ছিল। এখন আর তোমার কিচ্ছুই করার নেই। এখন শুধু চোখ বুঝে স্বামীর কর্তব্য করে যাওয়াটাই তোমার একমাত্র কর্তব্য। ও দিদি, হ্যালো, এই তোমার এই ব্যবহার আমি কিছুতেই মেনে নেব না। আপনার হল এম ডক্টর। সেটাও কিন্তু আমার বাবার টাকায়। ও দিদি, আমি তোমাকে কিন্তু শেষবারের মতো বলছি। আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি, দ্বিতীয় দিন এই অদিতি ভট্টাচার্যকে শাসন করতে এলে কিন্তু তোমাকে ওই ডাক্তারি ছেড়ে দিয়ে গরু চড়াতে হবে। গোপাল, গোপাল, যা 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 গরু চড়া। You shut up! মনে রাখো, এইটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। ছোট লোকের মতো এইখানে একদম চিৎকার করবে না। মনে রাখো, এই অদিতি ভট্টাচার্য কিন্তু তোমার কেনা দাসী নয়, বরং তুমি আমার বাবার টাকায় কেনা একটা গৃহপালিত প্রভু ভক্ত ঘর। ও দিদি, এখন তোমার কাজ এই বউ নামক প্রভুটার সেবা করে এই স্বামী করতে। বুঝেছ? আশা করি বুঝেছ। ভুল আমার জীবনের এটা চরম ভুল। ভুল ভেবে যাকে আমি ভালোবেসেছিলাম, আসলে আসলে সে ফুল নয়, সে একটা কাল রূপী কাল নাগিনী। এরা এরা ভালোবাসার বিনিময়ে দেয় শুধু আঘাত। এরা কোনোদিন সংসার করতে জানে না, এরা জানে শুধু ভাঙতে, শুধু ভাঙতে। দাদা, আর নয়, আমি এবার ফিরে যাবো আমার সেই প্রাণের পলাশ টাকায়, যেখানে আমার দাদা আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে, ওরে গোপাল ফিরে আয়, ফিরে আয়। আমি এবারই বউ বিপাশা। না, তুমি তুমি বিপাশা নাও, না। তুমি বিপাশা নাও, তুমি আমার বকুল। আমি না সম্পর্কে তোমার বৌদি হই? তোমার মতো রুচিত ডাক্তারের কাছে আমি এটা আশা করতে পারি না। বকুল, ধরে গেছে আপনি বিপাশা নদীর তীরে জন্ম নিয়া এই বিপাশা। চলুন, খাবেন চলুন। না, এই বাড়ির অন্ন আমি আর মুখে তুলতে চাই না। সেটাই উচিত। বউয়ের পদসেবা না করে মায়ের পদসেবা করো, সেটা তোমার যোগ্য। বকুল, আমি বিপাশা, বকুল নয়। বকুল, খাবার রেডি আছে, খেয়ে নাও। দ্বিতীয়বার ডাকার মতো ইচ্ছা বকুল। ওটাই আমার নেই। এবাড়ির কেনা ঘর জামাই আমার কাছে ঘর জামাই আর বাড়ির পোষা কুকুর দুটোই সমান।
বকুল বকুল নয়, বলো বৌদি। যে বড়দের একটু সম্মান দিতে জানে না, তার শ্বশুর বাড়িতে থাকা সাজে না। মাকে অপমান করে যে বউকে সোহাগ করতে জানে, তার স্থান এই বাড়িতে হবে না। আমি এখন থেকে এই সংসারটা আমার। আমার কথা না শুনলে এই বাড়ির ভাত কিন্তু চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। বকুল আর এটাই আমার সিদ্ধান্ত। আর যদি পারো তাহলে বউয়ের হাত ধরে এই বাড়ি থেকে চলে গেলে আমি খুশি হব। লালা, এ আমি কি দেখলাম, এ আমি কি দেখলাম? বকুল এই বাড়ির বউ, যে রত্নকে আমি অবহেলায় দূরে ছড়িয়ে দিয়েছিলাম, আই সৃজন বাবু তাকে কুড়ে নিয়ে স্থান দিয়েছে তার মাথায়। বকুল, আমি আমি ভুল করেছি বকুল, আমি ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো বকুল। না না, আর নয়, আজ এই মুহূর্তে আমি এখান থেকে সব কিছু ত্যাগ করে আমি চলে যাবো আমার প্রাণের পলাশডাঙ্গায়, যেখানে আমার দাদা আমাকে ডাকছে, আর আমার যেখানে অভাগিনী মা ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, ওরে খোকা ফিরে আয়, ফিরে আয় খোকা। আমি আমি যাবো মা, আমি যাবো, আমি তোমার কাছেই ফিরে যাবো মা, আমি তোমার কাছে আসছি, আমি আসছি মা, আমি আসছি। গোপাল, কোথায় গেলি বাবা? সারাদিন ছিস না কেন? কত বেলা হয়ে গেল, স্কুলে যাবি কখন? আয় বাবা আয়, দুটো খেয়ে দিয়ে স্কুলে চলে যা। তোকে লেখাপড়া শিখতে হবে, মস্ত বড় ডাক্তার হতে হবে, মস্ত বড় ডাক্তার। গোপাল, তুমি আমার অসুস্থ শরীর নিয়ে উঠে এলে কেন? বলো কেন উঠে এলে? ওরে বড় খোকা, ওরে আমার যে ডাক এসে গেছে, এবার যে আমাকে চলে যেতে হবে। না না গো না, তুমি তুমি এ কথা বলো না মা, তুমি এ কথা বলো না। তোমাকে তোমাকে যে আমি কিছুতেই ছেড়ে দিতে দেবো না মা, কিছুতেই দেবো কিন্তু না। কিন্তু ওই যে কালো ছায়াটা আমার যেন বারে বারে হাত ছানিয়ে ডাকছে, আমার কানে কানে যেন বলছে, এই সংসারে মায়া ত্যাগ করে তুমি চলে এসো, এখানেই পাবে অপরন্ত সুখ। চুপ করো মা, তুমি চুপ করো। দেখবো দেখবো মা, ওই যমরাজ কেমন করে আমার মুখ থেকে তোমাকে কেড়ে নিয়ে যেতে পারে মা, কেমন করে যেতে পারে? ওই নিষ্ঠুর ভগবান আমার সব কেড়ে নিয়েছে মা। আজ আমি নিঃস্ব রিক্ত পথের ভিখারি। তবু আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি তোমাকে বাঁচিয়ে তুলবো মা, আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। এই যে বড় কঠিন রোগ রে খোকা, কোথায় পাবি এত টাকা? কে কে তোকে করবে সাহায্য গোপালকে ডাক্তারি পড়াতে? যে টাকা ধার নিয়েছিস তাতে এক করে কানা করে শোধ করতে পারিসনি। কার কাছে ধার চাওয়ার মতো মুখ নেই, ঘরে যে কিছু নেই যে তুই বিক্রি করবি। আমি ওই বাবুদের কাছে গিয়ে হাত কেটে দাঁড়িয়ে ভিক্ষে চেয়ে বলবো, বাবুরা মায়েরা, আমার মায়ের অসুখের জন্য আপনারা দুটো পয়সা ভিক্ষে দিন বাবু, ওই পয়সায় আমি পেটে খাবো না, আমার এই অসুস্থ মাকে আমি চিকিৎসা করাবো। বাবুরা মায়েরা, আপনারা তিনটা দুটো পয়সা আমি আমার মায়ের চিকিৎসা করানোর জন্য আপনাদের কাছে হাত পেতে দাঁড়িয়েছি বাবু, হাত পেতে দাঁড়িয়েছি। এতেও যদি না হয়, আমি প্রয়োজন হলে আমার দেহের একটা কিডনি আমি বিক্রি করে আমি তোমার চিকিৎসা করাবো মা। তবু আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না মা, আমার কাছ থেকে যেতে দেবো না মা।
মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী আমার দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী আমার দয়াবতী দরদিনী। প্রতিশোধ, সেদিনের সেই চরম অপমানের প্রতিশোধ আজ আমাকে নিতেই হবে। ওই সৃজনকে জানাতে হবে গোপাল আর বকুলের মাত্র প্রেমের কথা। ওই অবিশ্বাসের তীর মেরে প্রমাণ করে দিতে হবে বকুল কলঙ্কিনী। ব্যাপার ম্যানেজার রঞ্জন রায়, আজ আবার আমার বাবার কানে কি মন্ত্র দিতে এসেছো? অপরাধ নেবেন না, আজকের মন্ত্রটা আমি আপনার কানেই দিতে এসেছি। কিন্তু তুমি তো সবই জানো, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। ওসব মন্ত্রতন্ত্র আমার দ্বারা হবে না। যথার্থই বলেছেন, খারাপ লোকের খারাপ পরামর্শ শুনে নিজের চরিত্রটাকে খারাপ করার কোনো মানেই হয় না। একটা কি জানেন, শুধু আমি আপনাদের বেতনভুক্ত কর্মচারী, তাই কয়েকটা কথা আপনাকে জানানো প্রয়োজন বলে আমি মনে করি। এতদিন তোমাকে খুব লম্পট চরিত্রহীন বলে জানতাম। তুমি যে একজন কর্তব্যপরায়ণ ম্যানেজার তা আমার জানা ছিল না। উপহাস করছেন? না, তোমার গুণের তারিফ করছি। এবার দয়া করে বলুন আসল কথাটা কি? আপনি কি জানেন ডক্টর গোপাল আপনার স্ত্রীর পূর্ব প্রেমিকা? রঞ্জন! এবং সেদিন রাতে আপনাকে বিয়ে করার জন্য নদীতে ঝাঁপ দিতে যাওয়াটা ছিল একটা নিছকই অভিনয়। না না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আপনি কি জানেন আপনার এবং অদিতির আড়ালে এখনো ওদের গোপন মেলামেশা চলছে? আমি বিশ্বাস করি না। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কারণ বকুলের শুনি কোন অভিনয়ে আপনি যে তাকে গভীর ভাবে ভালোবাসেন। আপনার ভালোবাসায় যে কোনো খাত নেই সেজন বাবু। কিন্তু যদি প্রমাণ করতে না পারো, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। চলো চলো, কোথায় যেতে হবে? আসুন। ফাগুন রাতে দক্ষিণা বায়ে কোথা দিশা খুঁজে পাই না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। জীবনের চাপা হিসাব করতে গিয়ে দেখলাম আমার জীবনের ভাগফলটাই শূন্য। তাই তো এই শূন্য হৃদয়ে বন্ধু হয়েছে এই মদের বোতল। আজ কেন বারবার মনে পড়ে বকুলের সেই কান্না ভেজা বিরহী ব্যথা, কিন্তু আমি যে ভুলতে চাই, আমি যে বকুলকে চিরতরে এইবার এই মন থেকে মুছে ফেলতে চাই। আমি যে তার সঙ্গে প্রতারণা করেছি, আমি যে
ফুটে যে রক্ত গোলাপ চিরদিন তার কাঁটাতে ফুটে যে রক্ত গোলাপ চিরদিন তার কাঁটাতে নিভাতে প্রদীপ নিভাতে প্রদীপ উঠে যে উঠে যে রক্ত গোলাপ চিরদিন কাঁটাতে নিভাতে প্রদীপ উঠে যে যাইব উঠে যে রক্ত গোলাপ চিরদিন কাঁটাতে বকুল দাঁড়াও, বকুল দাঁড়াও। সত্যি কি তুমি আজ আমাকে ভুলে গেছো? আজ যে আমি অন্য স্ত্রী, তাই স্বামী ছাড়া পরপুরুষকে মনে শান্তিতে নেই। কিন্তু কিন্তু আজ ওখানে তোমাকে আমার বারবার মনে পড়ে বকুল। অদিতিকে ভালোবেসে বোঝার চেষ্টা করো, সে নিশ্চয়ই তোমাকে বুঝবে। আর এই অভাগিনী বকুলকে তুমি ভুলতে পারবে? ভুল বকুল ভুল, ওই শৈলীরা কোনোদিন গৃহবধূ হতে পারে না বকুল, কোনোদিন পারে না, কোনোদিন পারে না। বকুল বকুল চলো না, আমরা আমরা এখান থেকে চলে যাই অনেক অনেক দূরে, যেখানে ধনী দরিদ্রের কোনো প্রভেদ থাকবে না, আভিজাত্যের কোনো অহংকার থাকবে না। চলো না, চলো না বকুল। ভালোবাসা যেখানে ফুলে আর আকাশে, প্রেম যেখানে পাখির ডানার রঙে। তার হয় না, তোমার মিথ্যে চলনা একদিন আমাকে আমার ভেঙে শরীর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। তুমি প্রতারক, তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যেবাদী। বকুল তুমি আমাকে ক্ষমা করো বকুল, তুমি আমাকে ক্ষমা করো। আজ আমি বুঝতে পেরেছি অমৃত ভেবে গরল পান করলে তার জ্বালা যে কত তীব্র। বাহ, বাহ, চমৎকার চমৎকার। এ কি তুমি? দেখতে এলাম যে পুরনো প্রেমিকের সঙ্গে অভিশাপটা কেমন জমেছে। তুমি কি বলছো? তুমি তুমি বিশ্বাস করো? বিশ্বাস? তোমার মতো কলঙ্কিনী বিচারীকে বিশ্বাস করা আর কান্নাগিনীর মুখে চুম খাওয়া দুই সমান। বাবু থামো, শাক দিয়ে মাছ জাগার চেষ্টা করো না। তুমি তুমি কিসের লোভে, তুমি কিসের লোভে বিয়ে করেছো তা আমি ভালো করে বুঝতে পারছি। আর আজ আমি ভালো করে বুঝতে পারছি। আর গোপাল বাবু, তোমাকে যে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তার এই প্রতিদান দিলে। ছি ছি বকুল ছি, রাস্তা থেকে কুড়িয়ে এনে যে তোমাকে সম্মান দিলাম, এই মহার্ঘ তুমি দু পায়ে মারিয়ে দিলে। ছি বকুল ছি ছি ছি। তুমি বিশ্বাস করো, আমি বিশ্বাসঘাতিনী নয়। তোমাকে আমি ঠকাইনি, তোমাকে আমি জীবনেও ঠকাতে পারবো না। আমি তোমার শুধু দেব দেউলে, আমি দাসী হয়ে থাকতে চাই। আমি গোপাল বাবু, এবার যে তোমার স্বর্গ থেকে চিরতরে বিদায় নিতে হবে, কারণ আমার প্রতিশোধের আগুনে সেদিনে সেই অহংকারী বকুল একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। কাল সৃজনের মনে যে বিষ আমি ঠেলে দিয়েছি, সে বিষের জ্বালা সহ্য করতে না পেরে ওই অহংকারী বকুলকে সে ত্যাগ করে। নাও রঞ্জন বাবু নাও,
বাবু, বকুলের এত বড় সর্বনাশ আপনি করবেন না রঞ্জন। বকুলের সর্বনাশ না করলে আমার যে পৌষ মাস আসবে না। রঞ্জন, হ্যাঁ, আমার নাম রঞ্জন, শিকারি রঞ্জন, বেটপাই, ভেরি বেটপাই। এই রঞ্জন নয়, শিকার আজ পর্যন্ত হাত ছাড়া হয়নি, আর ভবিষ্যতেও হবে না। আন্ডারস্ট্যান্ড? মহের ঘরে এতদিন আমি অন্ধ ছিলাম, কিন্তু আজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা অমানুষ তৈরির কারখানা। এখানে এখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, মনুষ্যত্ব নেই। না না, আর নয়, আজ আমি এখান থেকে ছুটে চলে যাব আমার সেই শৈশবের ক্রীড়াক্ষেত্র পলাশ ডাঙায়। বলুন না আপনারা, আমি এখন কি করব? দোহাই দোহাই আপনাদের, আপনারা বলুন। এভাবে চুপ করে থাকবেন না, বলুন না। একদিকে আমার গর্ভধারিণী মা, আর অন্যদিকে অগ্নি সাক্ষী করা বিবাহিতা স্ত্রী। দোহাই, বলুন না আপনারা, চুপ করে থাকবেন না, বলুন না। কি বললেন? আমি আমার মায়ের কাছে যাব। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, আমি আমার মায়ের কাছেই ফিরে যাব। আমার মা যে আমার জন্য এখনো অপেক্ষা করছে। আমি আমার গর্ভধারিণী মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলবো, মা গো, তোমার এই অধম সন্তানকে ক্ষমা করে তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও মা। আমি না হলে যে আমি নরকে উঠাই পাবো না মা গো। অদিতি, আমি জানতে চাই তুমি আমার সঙ্গে যাবে কিনা। না, মানে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। মেয়েদের কাছে তার স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি। স্বামী বলে আমি তোমার ঘরে ওই বন্দি জীবন কাটাতে পারবো না। অদিতি, তুমি তো 3 দিন বাইরে কাটিয়ে এলে, আবার অনুমতি নেওয়ার প্রয়োজনটুকু মনে করো না, বলার প্রয়োজন মনে করিনি। কেন? তোমাকে বিয়ে করার সময় এটাই ছিল আমার কন্ডিশন। অদিতি, তোমার সঙ্গে কে গিয়েছিল সেটা কি জানতে পারি? অফকোর্স রঞ্জন গিয়েছিল। অদিতি, তাহলে রঞ্জন বাবুকেই তোমার বিয়ে করা উচিত ছিল। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অদিতি, তোমার জন্য আমি সব ত্যাগ করেছি। মা, দাদা, বন্ধু বান্ধব, সমাজ, সংসার, আমি সব কিছু ত্যাগ করেছি। কে বলেছিল? তুমি কি না? বলি, কে বলেছিল তোমাকে ত্যাগ করতে? অদিতি, তুমি অস্বীকার করতে পারো? আমার বাবার দয়া না পেলে তুমি ডাক্তারদের প্রসার করতে পারতে? তোমাকে সারা জীবন সেই অজ গায়ে হাঁটুরে ডাক্তার হয়ে পড়ে থাকতে হতো। সেটাই ছিল আমার আসল জীবন। বলি, এটাই যদি ভাবো তাহলে এই বাড়িতে পড়ে আছো কেন? অদিতি, আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। অদিতি, তুমি এত সহজেই সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। তুমি হয়তো ভেবেছিলে যে আমি তোমার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইবো, তাই না? অদিতি, না, এই অদিতি ভট্টাচার্য কোনোদিনই তোমার কাছে গিয়ে বলবে না যে ওগো আমার পতি দেবতা, তোমার শ্রীচরণে আমাকে একটু ঠাঁই দাও। এই অদিতি ভট্টাচার্য রূপ যৌবন যতদিন থাকবে ততদিন অন্তত তার পুরুষের অভাব হবে না। অদিতি, ও মাই ডিয়ার রঞ্জন, তুমি ঠিক সময়ে এসে পড়েছো। তোমাকেই তো আজ আমার বিশেষ প্রয়োজন। কেন? আজ থেকে আমি তোমার ঘাটে আমার প্রেমের তরি ভেড়ালাম। ও রিয়েলি? আমিও যে এতদিন সেই দিনটার অপেক্ষায় ছিলাম অদিতি। তুমি তুমি খুশি হয়েছো রঞ্জন? খুব 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 খুশি হয়েছি। চলো আমরা কোনো গোপন কক্ষে বসে আমাদের নতুন সংসারের ব্লুপ্রিন্ট তৈরি করি। অদিতি, আই এম সো সরি গোপাল,
বাপিকে বলে আমি ডিভোর্স ফর্মটা রেডি করে রাখবো, তুমি শুধু একটা সই করে দিও, কেমন? প্লিজ। এই রঞ্জন এসো। ফুল 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 জীবনে আমি মহা ভুল করেছি। মরুভূমিকে জল মনে করে আমি আমি যে মরিচিকার পিছনেই ছুটে মরেছিলাম, কিন্তু কিন্তু আমি আজ বুঝতে পারছি অদিতির মতো মেয়েরা এরা সংসার ভাঙতেই জানে, এরা কোনোদিন সংসার করতে জানে না। করতে তুমিও পারবে না শয়তান। আমার অদিতি মেয়েকে কাঁদিয়ে তুমি বকুলের সঙ্গে দ্বিতীয় সংসার গড়বে, সেটা আমি কখনোই হতে দেব না। তো আপনি? হ্যাঁ আমি। আজ আমি কারো বাবা নই, শ্বশুর নই, আজ আমি শুধুমাত্র ভবানী ভট্টাচার্য। তুমি মনে রাখবে, তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে ডাক্তার করেছি। তোমার মতন এই অকৃতজ্ঞ বেঈমান আমি জীবনে দেখিনি। আপনি ভুল করছেন। ভুল ভুল আমি করিনি। অদিতি আমাকে ত্যাগ করে ওই রঞ্জন বাবুর হাত ধরে বেরিয়ে গেল। চুপ করো বেঈমান। তুমি মনে রাখবে, অদিতির সুখের জন্য আমি সব কিছু করতে পারি। প্রয়োজনে তোমাকে গুলি করে মেরে এই অট্টালিকার নিচে ফেলে রেখে তার উপরে আমি শুয়ে আমি আনন্দে সারা জীবন কাটাতে পারি। তোমার মতন বেঈমানের মাথাটা আমি এই একটা গুলিতে উড়িয়ে দিতে পারি। কথাটা মনে রাখবে। এক্ষুনি তোমাকে আমি গুলি করে মারতে চাই। মাথাটা উড়ে যাবে। এই সৃজন, তুমি তুমি এখানে কি করছো এখন? এই মুহূর্তে আমি না এলে গোপালকে যে আর কেউ বাঁচাতে পারবে না, সেটা আমি জানি। হাত তোলো, হাত তোলো বলছি। সৃজন, সৃজন, তোর কিন্তু এই কাজটা ঠিক হচ্ছে না। সৃজন, মনে রাখিস, তোর দিদির ভালোর জন্য আমি এই কাজটা করছি। তুই কিন্তু এই কাজটা ভুল করছিস। ভাই, তুমি সেই পলাশডাঙ্গায় ফিরে যাও, ফিরে যাও তোমার সেই দুঃখিনী মায়ের কাছে। সেখানে তুমি শান্তি না পেলেও সেখানে তুমি শান্তি পাবে। মায়ের সেবা করে তোমার শিক্ষা সার্থক করবে গোপাল, সার্থক করবে, সার্থক করবে তোমার মানব জীবন। সর্বনাশ হয়ে গেছে। দিদিমণিরে একদল গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। আমি দিদিমণিকে খুলতে চললাম, আপনারা আসুন। দিদিমণি, চলুন চলুন সৃজন বাবু, আমরা আর এক মুহূর্ত দেরি করবো না। আমরা আজই ছুটে চলুন। আমাদের মিলি শক্তি মিলে আমরা এই ভট্টাচার্য বাড়ির লক্ষ্মীবতী মাকে আমরা ফিরিয়ে আনবো। চলুন, আর দেরি করলে সর্বনাশ হয়ে যাবে সৃজন বাবু। ছুটে চলুন। তাই চলুন, তাই তাই চলো গোপাল, তাই চলো। আমার সে ঝরা বকুলকে আমি ফিরে আনবই। বকুলকে কেউ সৃজন বাবুর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে আমি ঠিক খুঁজে বের করবো। আমার নাম ভবানী। তাকে কোথায় কিভাবে কাজ করাতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমার বিশ্বস্ত ম্যানেজার রঞ্জন এখন বকুলকে তুলে নিয়ে চলে গেছে বাগান বাড়িতে তার কামনা চরিতার্থ করতে। আর এই সময়ে আমি প্লেনে চড়ে চললাম লন্ডনে। এই সতী নারীকে জল করে স্পর্শ করতে চাইলে পাপের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। নয় কথা এই রঞ্জন রায়কে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, এই রঞ্জন রায় ভয় কাকে বলে জানে না রে। চলো চলো, কথা না শুনলে চাপকে পিঠে চামড়া তুলে নেব।
মানুষের গর্ভ হয়নি, হয়েছে শয়তানেরও সেটা কলির গর্ভে। তাই তো জন্ম লগ্ন থেকেই আমি ছিল একটা জীবন্ত শয়তান। ওই এই রঞ্জন রায় এই শিকারীর হাত থেকে একটি শিকারও কখনো চলে যেতে পারে না। এই রঞ্জন রায় যে শিকার একবার ধরে না, তাকে তোয়াজ করে আগুনে ঝলসে না ফেলে আমায় তুমি মুক্তি দাও। আমার স্বামী হয়তো আমাকে না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আমায় তুমি মুক্তি দাও। আমায় তুমি মুক্তি। চল, মুক্তি তোকে আমি এবার দেব আমার সবার ঘরে। শালা শিকারী রঞ্জন বকুলকে নিয়ে চলে গেল নরম বিছানায়। বিনিময়ে এই রাংতা পেল কর করে 10,000 টাকা বকশিশ। বাপের টাকা তোকে আর ভোগ করতে হবে না শয়তান। তোর মৃত্যু যোগ সত্তর সেন। হ্যাঁ সত্তর সেন। বল সোরের বাচ্চা বকুল কোথায়? আমি জানি না বাবু। না বললে কুকুরের মতো গুলি করে মেরে দেবো। বল বকুল কোথায়? ম্যানেজার রঞ্জন। রঞ্জন কোথায়? রঞ্জন রঞ্জন একই শার্দুল সিং, তোর সামনে শার্দুল সিং। একই পলাশ তুই? হ্যাঁ আমি পলাশ, সেই পলাশ ডাঙার নির্যাতিত নিপীড়িত পলাশ। আজ তোদের মতো মানুষ রূপী শয়তানদের শাস্তি দিতে হয়েছে রক্ত বিপাজু শয়তানের তাজ গরিবের বন্ধু শার্দুল সিং। এই তো পলাশ। হ্যাঁ আমি সেই পলাশ ডাঙার পলাশ, যার স্বপ্ন, যার উজ্জ্বল ভবিষ্যৎ তোরা বেঈমানের আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিস। না না পলাশ, আমাকে তুই মেরিস না। আমি ওই ভবানী ভট্টাচার্যের কথা মতোই। না রে শয়তান না, তোকে বাঁচিয়ে লাভ নেই। এই পলাশ ডাঙার বুকে অনেক বকুলকে অকালে ঝরে যেতে হবে। তাই তাই তোর একমাত্র শাস্তি প্রতিশোধ। আজ আমি আমার মনের অপমানের চরম প্রতিশোধ নিয়েছি। হ্যাঁ আমি 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 খুন করেছি। আমি শয়তান রঞ্জন রায়ের মতো সমাজ বিরোধী দেশের শত্রুদের কোনোদিনও শাস্তি দেবে না। তাই আমি শার্দুল সিংয়ের ছত্রবেশে নিজের হাতে আইন তুলে নিয়েছি। ভয় নেই, ভয় নেই দাঁড়াবো, ভয় নেই। আমি পালাবো না, কারণ অপরাধ করে বেশি দিন পালিয়ে বাঁচা যায় না। কারণ আমার শেষ কাজটা আমি সম্পূর্ণ করতে পারলাম না। আমার বোন বকুলকে ওই শয়তানের কবল থেকে আমি উদ্ধার করতে পারলাম না। আমরা নিশ্চয়ই আপনার বোনকে উদ্ধার করে আনবো। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। জীবন সমুদ্রের মাঝখান থেকে একটা কালো ধুমা প্রচন্ড গতিতে ছুটে চলছে। সমাজ, সংসার, পাহাড়, জঙ্গল সব অনাচার অত্যাচার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে সেই ঝড়ের দাপটে সমাজ ভাঙছে, সংসার ভাঙছে। আইলা, আমি ধ্বংসের দূত আইলা। ভয় নেই, ভয় নেই। তুমি যে কলির অর্জুন, তোমার পাশে কেউ না থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ তুমি সমন শয়তানদের চক্রান্তে যুবকাষ্টে প্রতিনিয়ত বলি হয়েছে। তোমার মতো হাজার হাজার যুব শক্তি, হাজার হাজার শ্রমিক কৃষক। ভয় নেই,
তুমি এগিয়ে যাবে, তোমার জন্য অপেক্ষা করছে আমার মতো হাজার হাজার পাগল। দেখতে পাচ্ছ না এই দেশের মুমুক্ষ পাগলদের সমবেদনার স্লোগান? জাগো জাগো চেতনা, জাগো বিপ্লব, জাগো বঞ্চিত জনগণ। আমাকে যেতে দাও আইলা, আবার আমি ফিরে আসবো এই পলাশ ডাঙায়, শার্দুল সিংহায় নয়, এই পলাশ হয়ে সেই দিন এসে দেখবো এই সমাজের নতুন প্রাণের বন্ধন, নতুন প্রভাত, নতুন মানুষ। নিয়ে যাচ্ছে ক্ষুদিরামকে, নিয়ে যাচ্ছে ইংরেজ সেনারা। তা দেখে এই দেশের মানুষের বুকে বিপ্লবের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার অপেক্ষায় খুঁজছে। জ্বলে উঠবে একদিন পলাশের মতোই জ্বলে উঠবে এই যুগের 21 শতাব্দীর যুব সমাজ। নবপ্রভাতের নতুন সূর্যের প্রত্যাশায় গাইবে জীবনের জয়গান, জয়গান, জয়গান। বাঁচতে চাই না, এই কলঙ্কিত দেহটাকে নিয়ে আর আমি বাঁচতে চাই না। এই অসহ্য বকুল ফুলে কখনো দেবতার পুজো হয় না। কি করে বেঁচে থাকবে যার স্বামী দিচারিনি বলে সন্দেহ করে, আগের মতো ভালোবেসে সে আমাকে কাছে ডাকে না। সেই ঘৃণায় আমি আর বেঁচে থাকতে চাই না। সুখে থাক সৃজন, সুখে থাক গোপাল। ওদের শান্তির বাগানে অশান্তি ঝড় আমি তুলতে চাই না। তাই তো এই বিষ খেয়ে আমি আমার জীবন শেষ করে দেব। চিরবিদায়, চিরবিদায়, চিরবিদায় সংসার, হতভাগিনী চির দুঃখিনী বকুলে চিরবিদায়। একই তুমি চলে যাচ্ছি এই সংসারের মায়া ত্যাগ করে। শান্তি বড় বড় শান্ত ছিল, কিন্তু বিধাতা বোধহয় আমার কপালে সংসার সুখ দেয়নি। আমি তোমাকে অকালে ঝরে যেতে দেবো না। তুমি যে আমার গোড়ারা ফুল বকুল, তুমি যে আমার প্রাণের প্রেয়সী। তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই, আমি দ্বিচারী নই। শুধু ওই শয়তান রঞ্জন আজ আমার বুকে দংশন করলো। কি শান্তি, চিরবিদায় স্বামী। আমি তোমার কোলে মাথা রেখে আমি সুখে মরতে পারবো স্বামী। আমি বকুলার তুমি, বকুলার হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তীর ছিল হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধু হলো পাখিয়া
গাহিবে না আমাকে সুস্থ করার জন্য এ তুই কি করলি খোকা? তাছাড়া যে আর কোনো উপায় ছিল না মা। আমি আমি ডাক্তারবাবুদের পায়ে ধরে অনেক অনেক অনুরোধ করেছি মা। ওরা ওরা 1 লাখ টাকা চাইলো মা। আমি কোথায় পেতাম বলো বলো মা, বলো আমি 1 লাখ টাকা কোথায় পেতাম? তাই তো আমি বাধ্য হয়ে আমি কিডনিটা বিক্রি করে তোমার চিকিৎসা করেছি মা। মা গো, তুই কিডনি বিক্রি করে তুই আমাকে নার্সিং ভর্তি করলি কেন? কেন তুই আমাকে বাঁচিয়ে তুললি? মৃত্যুর গর্ভে নিজেকে কেন ঠেলে দিলি? ওরে আমি আর কদিন বাঁচবো বল? আমার জন্য কিডনি বিক্রি করে তোর মোটেই উচিত হয়নি রে খোকা। ওরে তোদের সুখে যে আমার সুখ, তোরা সুখে থাকলে আমি তো সুখে থাকবো। মা মা আমরা আমরা কোথায় কোথায় এলাম মা? শহরে রাস্তায় ফুটপাতে আজ আমি চলতে পারছি না মা। বড় খোকা মা গো, মা আমাকে আমাকে ওই গাছতলায় একটু শুয়ে দাও মা। আমার আমার যে খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। আমার প্রচন্ড যন্ত্রণা, আমি আর দাঁড়াতে পারছি না মা। তোমার তোমার কোলে মাথা রেখে আমি একটু শুতে চাই মা। বেশ মা তুই এখানে শুয়ে পড় আর আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই। তুই একটু এখানে ঘুমিয়ে পড় বাবা। মা তুমি তুমি বোধহয় বিধায় চেষ্টা করছো মা। এই যে কঠিন রোগ মা, আমাকে আমাকে তুমি বাঁচাতে পারবে না মা। ও কথা বলতে নেই বাবা, কথা বলতে নেই। ওরে আমি যে তোর মা, আর মায়ের মুখ থেকে যমরাজের সাধ্য নেই যে তোকে নিয়ে যায়। এই চিকিৎসায় যে মা তোমার অনেক অনেক খরচ হবে মা। তুমি তুমি কোথায় পাবে মা? তুমি কোথায় পাবে বলো বলো মা, বলো। তোকে বাঁচাতে এই শহরে রাজপথে আমি বাবুদের দুয়ারে দুয়ারে ভিক্ষে করব আর বাবুদের উদ্দেশ্যে বলবো, বাবুরা, ও মায়েরা, ও বোনেরা, তোমরা কিছু সাহায্য করো না। সাহায্য করে আমার এই ছেলেটাকে বাঁচানা। আমি আমার এই পেটের জন্য চাইছি না, আমি আমার সন্তানের জন্য চাইছি। দিন না বাবু, কিছু দয়া করে আমাকে সাহায্য করুন। আমাকে কিছু ভিক্ষে দিন না বাবু, ভিক্ষে দিন না। কপাল মোদের মন্দ বলে পথে নেমে দুঃখ জ্বালায়। কপাল মোদের মন্দ বলে পথে নেমে দুঃখ জ্বালায়। উপায় কিছু
পেটের তরে তোমরা ছাড়া সেই গরিবে আর তো কেউ না। তোমরা ছাড়া সেই গরিবে আর তো কেউ না। কপাল মোদের মন্দ বলে সব হারিয়ে পথের পরে চাই যে কিছু সবার দয়াল তোরা পেটের তরে তোমরা ছাড়া এই গরিবে আর তো কেহ না। তোমরা ছাড়া এই গরিবে আর তো কেহ না। কপাল মোদের মন্দ বলে পথে নেমে তুমি আমাকে গোপালের ডাক্তারখানা নিয়ে চলো মা। ওখানে গেলে আমি বেঁচে যাবো মা। ওখানে গেলে বেঁচে যাবো মা গো। মা একটু জল খাবো মা। জল জল তাই তো এখন আমি কি করি? জল, কোথায় জল, পাই জল? জল, ঠিক আছে জল, ঠিক আছে জল, বাবা, তুই এখানে জল, শুয়ে জল, থাক, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আমি আর সহ্য করতে পারছি না মা। আমি আর সহ্য করতে পারছি না মা। মা তুমি গোপালকে ক্ষমা করো মা। তুমি গোপালকে ক্ষমা গোপালকে ক্ষমা করে দাও মা গো। মা গোপালকে ক্ষমা করে দাও। বড় খোকা, বড় খোকা, এই নে বাবা, আমি তোর জন্য জল এনেছি। এই নে বাবা, জল নে। এই তো বড় খোকা, জলটা খেয়ে নে বাবা। বড় খোকা, বড় খোকা, মা বড় খোকা। আমি আসছি মা। কথা বল বাবা, তুই একটি বার আমার মা বলে ডাক খোকা, তুই আমার মা বলে। কে কে তোর মা? আমি গোপালের মা নই, আমি নেপালের মা। আমি গোপাল বলে আমি কাউকে চিনি না, কাউকে না। তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি আমাকে ক্ষমা করো। তুমি না ক্ষমা করলে আমি যে নরকে উঠাই হতে পারবো না মা। খোকা, তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি আমাকে ক্ষমা করো। এর জন্য দায় যে আমি মা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে দাদা আমাকে ডাক্তারি পাস করালো, সে দাদা আমার বিনা চিকিৎসায় এইভাবে রাস্তার মাঝে পড়ে রইলো। ও আমি যে ক্ষমার অযোগ্য মা গো। তবু তুমি যে গর্ভধারিণী মা, তুমি আমাকে ক্ষমা করো মা। তোকে কিন্তু অনেক আগে আমি ক্ষমা করেছি গোপাল। মা কি সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে? পারে না রে খোকা, পারে না। কিন্তু আমার বড় খোকা, আমার বড় খোকা যে চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেল।
এই দাদা কথা বল না রে দাদা। আমি আমি যে আমি যে অনেক আশা নিয়ে সব কিছু ছেড়ে চলে এসেছি দাদা। এই দাদা তুই তুই কথা বল না দাদা। দেখ দেখ আমি যে সব কিছু ছেড়ে চলে এসেছি রে। আমরা যে আবার দু ভাই মিলে সুখে সংসার করবো, সুখে চলে এসেছি দাদা। তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে দাদা। আশীর্বাদ করি মনের সমস্ত গ্লানি মুছে সুখী হো বাবা। তুই চির সুখী হো খোকা, তুই চির সুখী। তুমি যে আমার অমৃতময়ী জননী মাগো, তুমি যে আমার অমৃতময়ী জননী, অমৃতময়ী জননী। মা মাগো তুমি জনম দুঃখিনী, জনম দুঃখিনী মা। মাগো জনম দুঃখিনী মাগো আমার জনম দুঃখিনী মা। এ জগতে এ জীবনে কেউ নেই আর জনম দুঃখিনী মাগো জনম